এবার আমি মরে গেলেও আমার কোনো দুঃখ নেই। এই যে তুই জীবনে একটু শান্তি পেয়েছিস না, সারাটা জীবন তোর উপর দিয়ে কি গেছে আমি তো জানি। সবই ভালো, কিন্তু এই যে মাঝে মাঝেই তোমরা সবাই চলে যাওয়ার কথা বলো, এটা মোটেও ভালো লাগে না। সবাইকে চিরকাল বেঁচে থাকি রে মা, আমারও তো বয়স হয়েছে, এটা তো তোকে মন থেকে মেনে নিতে হবে। হ্যাঁ, যখন মেনে নিতে হবে তখন মানবো, এখন তো মানার কোনো প্রশ্ন উঠছে না। কেন বলো বলো তো, একই কথা। যাই হোক, এসব কথা বাদ দাও। সব মিটে গেলে তুমি আর মামা কটা দিন থেকে যাবে গো আমার কাছে, থাকবে তো? আরে থাকিনি নাকি আগে? তোর বিয়ের সময় থাকিনি, দাঁড়িয়ে থেকে বিয়েটা দিইনি? তবে এরপরে কেন থাকবো না? আর সব মিটে যাওয়ার কি আছে, সে তো আমি যে কোনো দিন গিয়েই থাকতে পারি। হ্যাঁ, সে তো যে কোনো দিনই আসতে পারো, তবে এখন একটু ছুটোছুটি করতে হচ্ছে তো, টেনশনে আছি। তোমরা এলে ঠিক মতো সময় দিতে পারবো না। আমার সেই ছোট্টবেলা থেকে ইচ্ছে, জানো তো, পরিবারের সবাইকে নিয়ে হেসে খেলে জীবনটা কাটাবো। তখনই তো জীবনটা সার্থক হবে জেঠুমনি, যেদিন তোমাদের সবাইকে নিয়ে একসাথে আনন্দে থাকতে পারবো। আর একটা কথা তো তোমাকে নতুন করে কিছুই বলার নেই, তুমি তো জানো বাবুজির পরে কাউকে যদি সেই জায়গাটা দিয়ে থাকি জীবনে, তা শুধুমাত্র তুমি। এত ভালোবাসা, এত কিছু, কতটা আগলে রাখো বলো তো সব সময়। আর তোমার পরে এই যে অঙ্কুশ, এত যত্ন, এত ভালোবাসা। মাঝে মধ্যে নিজেরই মনে হয়, জানো তো, সত্যি কি এত কিছুর যোগ্য আমি? এত কিছু আমার জন্য অপেক্ষা করেছিল, আর সেই আমি নাকি তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যেতে চাইতাম, কিছুই ভালো লাগতো না। এই যে অঙ্কুশকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছি না আমি কিন্তু শুধু অঙ্কুশকে বাঁচানোর জন্য নয়, আমি ওর মধ্যে দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। আমি নিজেকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছি। ও না বেঁচে থাকলে আমার কোনো অস্তিত্বই নেই, আমিও বেঁচে থাকতে পারবো না। আমি জানি স্বার্থপরের মতোই বলছি, আমি জানি স্বার্থপর হয়ে যাচ্ছি, কিন্তু জীবনের কোনো কোনো ক্ষেত্রে স্বার্থপর হওয়ারও তো দরকার আছে, তাই না বলো? আলবৎ দরকার আছে, তুই একদম ঠিক কথা বলেছিস। এর চেয়ে বড় সত্যি আর কিছু নেই রে মা। আর কিছু চাই না, এভাবে আমার সাথে থেকো। ভালো থাকিস মা, ভালো থাকিস। ইওর অনার, আজকের পর আপনাকে আর আমরা কষ্ট দেব না। আমাদের যা যা সাবমিট করবার বোধহয় আজকের মধ্যেই সব করে দিতে পারবো। আজকে আমরা এমন একজনকে ডেকে নেব যিনি অঙ্কুশ ভাটিয়ার কামনার শিকার হয়ে দিনের পর দিন, রাতের পর রাত নারকীয় অত্যাচার সহ্য করেছিলেন, এবং এখনো তিনি রাতে ভালো করে ঘুমোতে পারেন না সেই দিনগুলোর কথা মনে করে। এই অঙ্কুশ ভাটিয়া তাকে শারীরিক এবং মানসিকভাবে যন্ত্রণা দিয়ে প্রায় শেষ করে এনেছিলেন। স্যার, আমরা সবাই জানি যে অঙ্কুশ ভাটিয়া কিছুদিন কলকাতায় ছিলেন। সেই সময় তিনি বিয়ে করেছিলেন একজন মহিলাকে, তার নাম রঞ্জিনী ভাটিয়া। তিনি আজ আমাদের এখানে আছেন। আপনি যদি অনুমতি দেন, তাকে আমরা ডেকে নিতে পারি। এই ফলস আমদানিটা কি নতুন জোটালে? তুমি কি করে এতটা শিওর হচ্ছো যে এটা ফলস? হয়তো সত্যি এরকম কোনো ঘটনা ঘটেছে, সেই জন্য উনি এসেছেন, সব সত্যিটা বলার জন্য এসেছেন। দেখো, লয়ার যে তার সব সিক্রেট আমাকে বলবেন তা তো নয়, তাই না ঋতুরাজ? তাহলে এটাই বুঝে নাও, অঙ্কুশ ভাটিয়া এমন একজন অপরাধী, কি কি ক্রাইম করে বেরিয়েছেন, সেই জন্য আজকে
এই মহিলা এখানে দাঁড়িয়ে আছে। হয়ে গেছে। এই নাটকটা না মানে এত মিথ্যে আর আমি শুনতে পাচ্ছি না। হয়েছে, এই নাটকটা আর আমার ছেড়ে দাও। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? রঞ্জিনী ভাটিয়া। আচ্ছা, আপনার নামের সপক্ষে আপনি কোনো প্রমাণ দিতে পারেন? স্যার, আমি তো আগে সমস্ত প্রমাণ দিয়ে দিয়েছি। বেশ। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, এখানে অঙ্কুশ ভাটিয়া কার নাম? ওই তো অঙ্কুশ ভাটিয়া। উনি আপনার কে হন? উনি আমার সম্পর্কের স্বামী হন। যেহেতু এখন আমাদের ডিভোর্সটা হয়ে যায়নি, একদিন উনি হঠাৎই আমাকে ছেড়ে চলে যান। সুন্দর সংসার করার স্বপ্ন দেখিয়ে আমাকে উনি বিয়ে করেছিলেন। আর তারপর থেকে একটা বছর কি যে ভয়ঙ্কর মানসিক আর দৈহিক অত্যাচার করে চলেছিল, সে আর কি বলবো স্যার। আমাকে প্রতিটা দিন না মারলে ওনার তো ঘুমিয়ে আসতো না। এভাবেই আমি সহ্য করে যাচ্ছিলাম। তারপরে একদিন আমাকে কিছু না জানিয়ে উনি চলে যায়। আজ অব্দি উনি আর আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি। তবে হ্যাঁ, শুনলাম উনি নাকি কাউকে বিয়ে করেছে। তবে আমি ওনাকে সতর্ক করে দিতে চাই, আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা যেন ওনার সঙ্গে না হয়। উনি হয়তো না জেনেই এনার মতন একটা অপরাধীকে বিয়েটা করে ফেলেছেন। যতটা তাড়াতাড়ি সম্ভব উনি যেন এই বিয়েটা থেকে মুক্তি নিয়ে নেন। শিওর অনন্ত, আমি এই ভদ্রমহিলাকে চিনি না, আমি কোনোদিন দেখিনি এনাকে। এ কথা সবাই বলে, আর আপনার এর ছাড়া আর কি বলার থাকতে পারে? আচ্ছা, আপনি আমাকে বলুন তো, যে আপনারা এই শহরে কোথায় থাকতেন? সন্তোষপুরের একটা জায়গায়, 23-এর বি। সাক্ষ্য আছে, আমার সঙ্গে আমার বাড়িওয়ালাও এসছে। ইওর অনার, আমি ওর বাড়িওয়ালাকে ডেকেছি, যেখানে উনি অঙ্কুশ ভাটিয়ার সঙ্গে ভাড়া থাকতেন। আমি কি ওনার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারেন। আপনি বসুন। স্যার, আমি অঙ্কুশ ভাটিয়ার বাড়িওয়ালা রানা মিত্রকে ডাকতে চাই। আপনার নাম? রানা মিত্র। আচ্ছা, অঙ্কুশ ভাটিয়া আপনার বাড়িতে কতদিন ধরে ভাড়া থাকতো? আমার বাড়িতে ওনারা 1 বছরের মতো ছিল। ইনফ্যাক্ট রঞ্জিনী দেবী এখন আমার বাড়িতে রয়েছেন। আসলে ওনার তো কোনো থাকার জায়গা নেই, আর পরিবারেও তেমন কেউ নেই। এক ভাইপো আছে, দেখাশোনা করে, আর আমরাও খানিকটা দেখাশোনা করি। ওই অঙ্কুশ ভাটিয়া যে ঘরে থাকতেন ওই ঘরে উনি থাকেন, একাই থাকেন। ওই দম্পতি আমাদের বাড়িতে 1 বছরের মতো ছিলেন। তখন আমরা ছোট, ভাড়াটা বাবাকেই দিতেন। ঠিক আছে, এবার আপনি বুঝতে পারেন। এরকম একটা দুর্বিপাক আসবে এ তো আগে ভাবিনি। কিভাবে সামাল দেব সবটা?